সুপ্রিয় শিক্ষার্থী, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস ও সলভ প্রোগ্রামে আজকের হিসাব বিজ্ঞান ক্লাসে তোমাদের সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি। আমরা লাস্ট ক্লাসে রেওয়া মিল নিয়ে আলোচনা করেছিলাম। রেওয়া মিলের 3টি ক্লাস আমরা শেষ করেছি। আজকে রেওয়া মিল অধ্যায়ের যে সেকেন্ড পার্ট অর্থাৎ ভুল সংশোধনী দাখিলা, সেই ভুল সংশোধনী দাখিলা নিয়ে আমরা আলোচনা করব। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। রেওয়া মিলের অধ্যায়ের মধ্যে রেওয়া মিলের অংশটুকুর চাইতে ভুল সংশোধনী দাখিলার যে অংশটুকু, সেটি স্বভাবতই একটু ক্রিটিক্যাল এবং এখান থেকে অনেক কিছু আসলে শেখার আছে। ভুল সংশোধনী দাখিলার যে বিষয়টি, সে ভুল সংশোধনী দাখিলার মধ্যে যে কিছু গুরুত্বপূর্ণ নিয়ম এবং এই ভুল সংশোধনী দাখিলা করতে গেলে আমাদের কী কী উপাদান প্রয়োজন হবে, আমরা সেই সার্বিক বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। আমরা চেষ্টা করব খুব সহজে সংক্ষেপে তোমাদেরকে এটা বোঝানোর জন্য এবং তোমাদের কাছে যেন এটা সহজবোধ্য মনে হয়, আমি সেই চেষ্টাই করব। তো তোমরা অবশ্যই একটু মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবে এবং আমি চার্টে এবং বোর্ডে যা দেখাবো সেটি একটু গুরুত্ব সহকারে দেখবে, তাহলেই এই সমস্যার সমাধান হয়ে যাবে। ভুল সংশোধনী দাখিলা এমন একটি বিষয় যেটি শুধুমাত্র মুখস্থ করে শিখে ফেলাটা সম্ভব নয়। এর জন্য তোমাকে তোমার মেধা খাটাতে হবে, তোমার জ্ঞানের চর্চা এখানে করতে হবে, তোমাকে বুঝে শুনে তারপর এই কাজগুলো করতে হবে। তো আমরা ভুল সংশোধনের আলোচনায় আসি। দেখো, এখানে আমি একটি চার্টে ভুল সংশোধনী দাখিলা কি বিষয় সেটি লিখেছি। হিসাব বিজ্ঞানের রক্ষণশীলতা নীতি অনুযায়ী কোনো ভুল দাখিলা কেটে ঠিক করা যায় না। আমরা জানি যে আমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রে 5ম অধ্যায় হিসাব বিজ্ঞানের নীতিমালা নামে একটি অধ্যায় আছে আমাদের। সেই নীতিমালায় আমরা হিসাব বিজ্ঞানের কিছু নীতি সম্পর্কে জানতে পারি। তার মধ্যে রক্ষণশীলতার নীতি একটি গুরুত্বপূর্ণ নীতি। তো এখানে বলা হচ্ছে যে হিসাব বিজ্ঞানের রক্ষণশীলতার নীতি অনুযায়ী কোনো ভুল দাখিলা কেটে ঠিক করা যায় না। অর্থাৎ আমরা যখন একটি লেনদেন সংগঠিত হওয়ার সাথে সাথে সেটিকে নিয়ম অনুযায়ী হিসাবের খাতায় লিপিবদ্ধ করব, যদি কোনো কারণে সেটি ভুল হয়ে থাকে তাহলে আমরা সেখানে কেটে সেটিকে ঠিক করতে পারবো না। অর্থাৎ সেটি অবশ্যই স্বচ্ছ হতে হবে, স্পষ্ট হতে হবে, কোনো প্রকার ঘষা মাজা কাটাকাটি সেখানে করা যাবে না। যদি আমি ভুল কোনো দাখিলা দিয়েও থাকি তাহলে সেটিকে পরবর্তীতে আবার আরেকটি দাখিলার মাধ্যমে, সংশোধনী দাখিলার মাধ্যমে ঠিক করতে হবে, কিন্তু সেখানে কোনো প্রকার কাটাকাটি করা যাবে না। তো এখানে এই কথাটি বলা হচ্ছে যে হিসাব বিজ্ঞানের রক্ষণশীলতা নীতি অনুযায়ী কোনো ভুল দাখিলা কেটে ঠিক করা যায় না। এর জন্য আলাদা একটি ভুল সংশোধনী জাবেদা দিতে হয়। অর্থাৎ সেই ভুল দাখিলার জন্য আমাদের যেটি করতে হবে যে আলাদা একটি সংশোধনী জাবেদা দিতে হবে। তো এটি হিসাব বিজ্ঞানের একটি পরিত্যাজ্য ধাপ। বলা হচ্ছে যে এই ভুল সংশোধনী দাখিলা যেই বিষয়টি, সেটি হিসাব বিজ্ঞানের একটি পরিত্যাজ্য ধাপ। তো আমরা হিসাব রক্ষণ করতে গেলে, যখন আমরা হিসাব সংরক্ষণ করি, লিপিবদ্ধ করি, তো প্রতিদিন অজস্র লেনদেন সংগঠিত হয়। সেই অজস্র লেনদেন সঠিকভাবে লিপিবদ্ধ করার চেষ্টা একজন হিসাব রক্ষক আন্তরিকভাবেই করে থাকেন, কিন্তু আমরা জানি মানুষ মাত্রই ভুল। তো সেই ক্ষেত্রে সেই হিউজ পরিমাণ ট্রানজ্যাকশানগুলো এন্ট্রি দিতে গেলে বা লিপিবদ্ধ করতে গেলে সেখানেও সামান্য কিছু ভুল ত্রুটি থাকতে পারে।
তো সেই ভুল ত্রুটিগুলো আমরা যদি সেভাবেই রেখে একটি হিসাবকালের শেষে আর্থিক বিবরণী প্রস্তুত করি, তবে আমাদের যে আর্থিক বিবরণীর আর্থিক ফলাফল বা আর্থিক অবস্থা নিরূপণ হবে সেটিও কিন্তু ভুল হবে। তো সেজন্যই যখন আমরা কোনো ভুল করে ফেলব, অবশ্যই সেটি নির্দিষ্ট সময়ান্তে আবারও একটি সংশোধনী জাবেদা বা সংশোধনী দাখিলার মাধ্যমে সেটিকে ঠিক করে নিয়ে তারপর আমাদের কাজগুলো করতে হবে। তো এটি হচ্ছে মূল বিষয় ভুল সংশোধনী দাখিলার। এই ভুল সংশোধনী দাখিলায় আমরা যে আলোচনা করব সেখানে আমরা দেখব যে আসলে কি কি ধরনের ভুল এখানে সংগঠিত হয় এবং সেগুলোর আমরা কিভাবে সংশোধনী প্রদান করি। তোমরা জানো আমরা লাস্ট ক্লাসে তোমাদেরকে যে রেওয়া মিল করতে গেলে কিছু ভুল ধরা পড়ে না, আমাদের কিছু ভুল হয় কিন্তু রেওয়া মিলে সেটি ধরা পড়ে না। আমরা রেওয়া মিল করে থাকি কেন? রেওয়া মিল আমরা করে থাকি হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য। তো হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য রেওয়া মিল প্রস্তুত করি। রেওয়া মিলের যখন ডেবিট ক্রেডিট দুই পাশের যোগফল মিলে যায় তখন আমরা ধরে নেই যে হিসাবটি নির্ভুল আছে, অর্থাৎ আমাদের সেখানে আর কোনো ভুল নেই। কিন্তু হিসাব বিজ্ঞানের এই যে কিছু ভুল, এমন কিছু ভুল রয়েছে যেগুলো সেই রেওয়া মিলের মিলে যাওয়াতে কোনো প্রভাব ফেলে না। অর্থাৎ দেখা যাবে রেওয়া মিলের দুই পাশের যোগফল ঠিকই মিলে গেছে কিন্তু ভুল সেখানে রয়ে গেছে। এটিকে হিসাব বিজ্ঞানের রেওয়া মিলের সীমাবদ্ধতা বলা হয়ে থাকে বা ব্যতিক্রমীয় বলা হয়ে থাকে, যে এমন কিছু ভুল যেগুলো রেওয়া মিলে ধরা পড়ে না। আমরা আমাদের প্রিভিয়াস ক্লাসে সেই ভুলগুলো সম্পর্কে আলোচনা করেছিলাম। তো আমি আমাদের প্রিভিয়াস ক্লাসে যে সকল ভুল রেওয়া মিলে ধরা পড়ে না সেগুলো সম্পর্কে আলোচনা করেছিলাম এবং তোমাদেরকে একটি ম্যাজিক ফর্মুলাও দিয়েছিলাম। আমি বলেছিলাম যে যে সকল ভুল রেওয়া মিলে ধরা পড়ে না সেটিকে সহজে মনে রাখার জন্য একটি ম্যাজিক ফর্মুলা ছিল আমাদের, যে ভুলগুলো মূলত দুই প্রকারের হয়। নীতি কথা আমরা বলেছিলাম, সেটি সহজে মনে রাখার জন্য আমাদের যেই বাক্যটি মনে রাখতে হবে সেটি হচ্ছে নীতি কথা বলি বেপরোয়া। মনে আছে সম্ভবত তোমাদের? তো এই নীতি কথা থেকেই আমরা দুটি ভুল, অর্থাৎ যে দুই প্রকারের ভুল রেওয়া মিলে ধরা পড়ে না সেটি আমরা বের করতে পারি। নীতিতে হচ্ছে নীতিগত ভুল, কথার কতে হচ্ছে করণিক ভুল। তো অর্থাৎ যে সকল ভুল রেওয়া মিলে ধরা পড়ে না সেটি মূলত দুই প্রকারের, একটি হচ্ছে নীতিগত ভুল আর একটি হচ্ছে করণিক ভুল। তাহলে আমরা নীতি কথা এই শব্দটি মনে রাখলেই এখান থেকে কিন্তু দুটি ভুল আইডেন্টিফাই করতে পারবো, নীতিগত ভুল এবং করণিক ভুল। তো দেখো এখানেও চার্টে আমি দেখিয়েছি যে ভুল দুই প্রকারের হয়, একটা হচ্ছে নীতিগত ভুল আর একটা হচ্ছে করণিক ভুল। তো নীতিগত ভুল আমরা বলেছিলাম যে যদি আমরা মূলধন জাতীয় হিসাবকে মুনাফা জাতীয় হিসাবে লিপিবদ্ধ করে ফেলি, অথবা আমরা মুনাফা জাতীয় হিসাবকে মূলধন জাতীয় হিসাবে লিপিবদ্ধ করে ফেলি, আরেকটু সহজ করে বলা যায় যদি আমরা ব্যয়কে সম্পদ হিসাবে লিপিবদ্ধ করে ফেলি অথবা কোনো সম্পদকে আমরা ব্যয় হিসাবে লিপিবদ্ধ করে ফেলি, তাহলে সেটিকে বলা হবে নীতিগত ভুল। তো এখানে নীতিগত ভুলের আর কোনো অংশ নেই। আরেকটি ভুল হচ্ছে করণিক ভুল, অর্থাৎ কাজ করতে গেলে আমাদের যে কিছু ভুল হয় সেটিকে বলা হচ্ছে করণিক ভুল। সেই করণিক ভুলের আবার চারটা পার্ট আছে এখানে। সেটি আমরা বলেছিলাম সংক্ষেপে মনে রাখার সহজ ফর্মুলাটি ছিল বলি বেপরোয়া। তো বলির বতে হচ্ছে বাদ করার ভুল, লিতে হচ্ছে লিখার ভুল, বেপরোয়া বেতে হচ্ছে বেদাখিলার ভুল,
কতে হচ্ছে পরিপূরক ভুল, অর্থাৎ ওই বলি বেপরোয়া ওই শব্দটা মনে রাখলে আমরা প্রথম 4টি যে অক্ষর সেটি দিয়ে সেই 4 প্রকারের যে করণিক ভুল সেগুলো নির্ণয় করে ফেলতে পারবো। তো বাদ পড়ার ভুল, লিখার ভুল, বেদাখিলার ভুল, পরিপূরক ভুল। আমি লাস্ট ক্লাসে তোমাদেরকে এই ভুলগুলো সম্পর্কেও ধারণা দিয়েছিলাম যে বাদ পড়ার ভুল মানে হচ্ছে যে যদি কোনো হিসাব বা লেনদেন বাদ পড়ে যায়, অর্থাৎ সেটি লিপিবদ্ধই করা হলো না, এমন ভুল, এটি হচ্ছে বাদ পড়ার ভুল। এর ফলে কিন্তু রেওয়া মিলের দুই পাশের যোগফলে কোনো প্রভাব পড়বে না, কারণ একটি লেনদেন যদি লিপিবদ্ধ করতে বাদ পড়ে যায় তাহলে আমরা সেখানে ডেবিট অংশটিও লিখলাম না, আবার ক্রেডিট অংশটিও কিন্তু লিখলাম না। তাহলে কি হবে যে ডেবিট পাশেও ওই পরিমাণ টাকা কম দেখানো হবে, ক্রেডিট পাশে ওই পরিমাণ টাকা কম দেখানো হবে, তাহলে রেওয়া মিল কিন্তু ঠিকই মিলে যাবে। তাহলে এই ভুলটা রেওয়া মিলে ধরা পড়ে না। দ্বিতীয়ত হচ্ছে লেখার ভুল। আমরা লিখতে গিয়ে অনেক সময় 5,000 টাকার পণ্য ক্রয় করেছি, সেটি ভুলে 500 টাকা লিখে ফেলেছি। তো 500 টাকা যখন লিখে ফেলবো আমি, তখন আমি ক্রয় হিসাবেও ডেবিট করব 500 টাকায়, আবার নগদান হিসাবে হয়তো ডেবিট করেছি 500 টাকা। তাহলে কি হবে যে উভয় পাশেই কিন্তু আমি 4,500 টাকা করে কম লিপিবদ্ধ করলাম, যার ফলে 500 লেখার কারণে রেওয়া মিলের দুই পাশের যোগফল মিলে যাবে, কিন্তু এই ভুলটি কিন্তু ধরা পড়বে না। তারপর বেদাখিলার ভুল। বেদাখিলার ভুল আমরা বলেছিলাম যে যদি আমরা ওই জামালের নিকট থেকে পণ্য ক্রয় করে যদি কামালের নামে লিখে ফেলি, অথবা রহিমকে টাকা প্রদান করে যদি আমরা করিম হিসাব নামে লিখে ফেলি, আমরা ভাড়া দিয়ে যদি বেতন হিসেবে লিখে ফেলি, এগুলো হচ্ছে বেদাখিলার ভুল। পরিপূরক ভুল হচ্ছে যখন একটি ভুলের কারণে অন্য আরেকটি ভুল সংশোধন হয়ে যায়, অর্থাৎ আমি প্রথমে কোনো একটা ভুল করেছিলাম, তো সেটি আমার খেয়াল নেই, পরবর্তীতে অন্য আরেকটা ভুল একই পরিমাণ টাকায় বিপরীত পাশে করাতে দুই পাশ মিলে যাবে, কিন্তু ভুল ঠিকই রয়ে যাবে, কিন্তু রেওয়া মিলের যোগফল মিলে যাবে। এটি হচ্ছে পরিপূরক ভুল। তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, এটা আমাদের ভবিষ্যতেও কাজে লাগবে। এই ভুলগুলো, যে ভুলগুলো রেওয়া মিলে ধরা পড়ে না, এগুলো আমাদের খুব গুরুত্ব সহকারে মনে রাখতে হবে। তোমরা যখন ভুল সংশোধনী দাখিলা করবে অর্থাৎ জাবেদা করবে, তখন দেখবে যে বেশিরভাগ কি এই ভুলগুলোই আসবে, যে ভুলগুলো রেওয়া মিলে ধরা পড়ে না, সেই ভুলগুলোই আসলে ভুল এবং সেগুলোই আমাদের চোখ এড়িয়ে যায়। তো পরবর্তীতে এগুলোই আমাদের কি করতে হয়, সংশোধনী দিতে হয়। তো আমরা এই যে ভুলগুলো, এই ভুলগুলো যখন শেষের দিকে, আমরা ক্লাসের শেষের দিকে কয়েকটা এরকম লেনদেন দেখব, ভুলের ভুল কিছু ঘটনা আমরা মানে এখানে দেখাবো। তার মধ্যে থেকে তোমরা পড়ে বুঝতে পারবে যে আসলে কোনটা বাদ করার ভুল, কোনটা লিখার ভুল, কোনটা বেদাখিলার ভুল। এই জিনিসটা আইডেন্টিফাই করতে পারা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। তুমি যখন এই ভুলটা পড়ে বলতে পারবে যে এটা কী ধরনের ভুল, তখনই বুঝতে পারবে যে তোমার এই ভুল সংশোধনী দাখিলা পারফেক্টলি শেখা হয়েছে বা হচ্ছে। এই জন্য এটা খুব মনোযোগ সহকারে বুঝতে হবে। তো আমরা নেক্সট পার্টে যাই। প্রিয় শিক্ষার্থী, আমরা একটু আগে দেখলাম যে রেওয়া মিলে কোন কোন ভুল ধরা পড়ে না, বা ভুল সংশোধনী দাখিলায় আমাদের কি কি ভুল নিয়ে কাজ করতে হয়, কোন কোন ভুলগুলো আমাদের রেওয়া মিলে ধরা পড়ে না এবং আমরা সেগুলো পরবর্তীতে সংশোধনী দিতে প্রস্তুত থাকি। এবার আমরা ধীরে ধীরে ভুল সংশোধনী দাখিলার দিকে যাব। তো তার আগে আরও কিছু বিষয় আমাদের একটু জেনে নেওয়া দরকার। এই ভুল সংশোধনী দাখিলা দিতে গেলে সেটাকে আগে ভালোভাবে বুঝতে হবে যে ঠিক ভুলটা কোথায় হয়েছে, আমি কি ভুল করেছি সেটি যদি বুঝতে না পারি, তাহলে আমার পক্ষে সংশোধনী দেওয়া আদৌ সম্ভব হবে না।
এই জন্য আগে কি ভুল করেছি সেটি বুঝতে হবে, এবং সেই ভুলের সঠিক সংশোধনী কি হবে সেই জ্ঞানটুকুও কিন্তু আমাদের থাকতে হবে। তো নর্মালি ভুল সংশোধনী যে দাখিলাগুলো থাকে সেখানে তেমন জটিল কোনো ব্যাপার থাকে না। আমরা সেই ঘটনাটি পড়লে সহজেই বুঝতে পারবো, অর্থাৎ সেখানে খুব স্পষ্ট করেই বলা থাকে যে অ্যাকচুয়ালি কি ভুল সেখানে করা হয়েছে। অনেক সময় মেনশন করেই দেওয়া থাকে যে এই ঘটনাটি ভুলক্রমে এটি করা হয়েছে, তার মানে ভুলটা কোথায় করা হয়েছে সেটি স্পষ্ট করেই বলা থাকে। তো আমরা সেটি আইডেন্টিফাই করব, পাশাপাশি সেই ভুলের সঠিক জাবেদাটি কী হবে, সংশোধনী জাবেদাটি কী হবে সেটি আমরা জানবো, লিপিবদ্ধ করব। তো এখানে ওই কাজটা করতে গেলে আমাদের এর আগে যে কিছু প্রাইমারি আমাদের নলেজ দরকার, সেটি হচ্ছে যে এই ভুলের দেখো দুইটা অংশ থাকবে এরকম, যে একটি হচ্ছে একটি মাত্র হিসাবের সাথে জড়িত ভুল, দুঃখিত, একটি মাত্র হিসাবের সাথে জড়িত ভুল, আবার দুই বা ততোধিক হিসাবের সাথে জড়িত ভুল। আমরা জানি প্রতিটি লেনদেনে কমপক্ষে কয়টি পক্ষ থাকে? দুটি পক্ষ থাকে। তো দুইয়ের অধিকও থাকতে পারে, কমপক্ষে দুটি পক্ষ থাকবে। তো এই দুটি পক্ষের উভয়টিতে ভুল হতে পারে বা উভয়টিতে আমাদের সংশোধনী দিতে হতে পারে, আবার কখনো কখনো হয়তোবা দুটি পক্ষের যে কোনো একটিতে ভুল থাকতে পারে। তো আমাদের বুঝতে হবে যে আসলে সেই ভুলটা, যেই ভুলটা আমাদের দেয়া আছে সেটি কি এক পক্ষের ভুল নাকি দুই পক্ষেরই ভুল। এটা এখানে বলা হয়েছে যে একটি মাত্র হিসাবের সাথে জড়িত ভুল, আবার বলা হচ্ছে দুই বা ততোধিক হিসাবের সাথে জড়িত ভুল। তাহলে আমরা এখানে কাজ করতে গেলে এই দুই ধরনের ভুলই পাবো আসলে। যে আমরা বলেছি যে একটি লেনদেনে কম পক্ষে দুটি পক্ষ থাকে, তাহলে সেই দুটির পক্ষের উভয়টিতেই ভুল থাকতে পারে, আবার যে কোনো একটি পক্ষে ভুল থাকতে পারে। যখন একটি পক্ষে ভুল থাকবে তখন আমরা একভাবে সেটা সমাধান দেব, সংশোধনী দিব, আবার যখন দুটি পক্ষে ভুল থাকবে তখন আমরা আরেকভাবে সেটা সংশোধনী দেব। তো এটা গেল যে কয়টা হিসাবের সাথে ভুল জড়িত থাকতে পারে সেটি। তারপরও দেখো আরেকটা বিষয়, সেটি হচ্ছে এই যে ভুলগুলো একটি হিসাবের সাথে জড়িত থাকুক আর দুটি হিসাবের সাথে জড়িত থাকুক, এই ভুলগুলো ঠিক কখন সংগঠিত হচ্ছে, ভুলগুলো কখন ধরা পড়ছে। এক একটা ভুল এক এক সময়ে ধরা পড়লে তার এক এক রকম ট্রিটমেন্ট করতে হবে। অর্থাৎ এখানে দেখো এই দুটি বিষয়ই, অর্থাৎ একটি হিসাবের সাথে জড়িত থাকুক ভুল আর দুটি হিসাবের সাথে জড়িত থাকুক ভুল, এই সমস্ত ভুলগুলোরই আবার এই তিনটি প্রেক্ষাপট হতে পারে। যেমন রেওয়া মিল তৈরি করার পূর্বে ধৃত ভুল, অর্থাৎ রেওয়া মিল তৈরি করার আগেই যদি কোনো ভুল ধরা পড়ে, এটা হচ্ছে একটা ব্যাপার। এই ভুলগুলো এক পক্ষের ভুল বা দুই পক্ষের ভুল, সেটি রেওয়া মিল তৈরির পূর্বে ধরা পড়তে পারে, আবার রেওয়া মিল তৈরির পরে কিন্তু চূড়ান্ত হিসাব তৈরির পূর্বে যে ভুলগুলো ধরা পড়বে এইটা একটা, আবার চূড়ান্ত হিসাবের পরেও ভুল ধরা পড়তে পারে। তাহলে এই যে তিনটি সময় বা তিনটি প্রেক্ষাপট, যে রেওয়া মিল প্রস্তুতের পূর্বে যদি ভুল ধরা পড়ে তাহলে আমরা কি করব, রেওয়া মিল তৈরির পর কিন্তু চূড়ান্ত হিসাব প্রস্তুতের আগে যদি ভুল ধরা পড়ে তাহলে আমরা কি করব, আবার চূড়ান্ত হিসাবের পর, চূড়ান্ত হিসাব আমরা প্রস্তুত করে ফেলেছি, চূড়ান্ত হিসাব মানে হচ্ছে আমাদের আর্থিক বিবরণী, আর্থিক বিবরণী আমরা প্রস্তুত করে ফেলেছি, সে আর্থিক বিবরণী প্রস্তুত করার পরও দেখা গেল ভুল, সেটিরও সংশোধন দিতে হবে, সেটিও আমরা একভাবে করব। তো এখন আমরা মূলত যেটি করি যে কিছু টেকনিক্যালি আমরা পড়াশোনা করি বা চেষ্টা করি যে
মোস্ট ইম্পর্ট্যান্ট যে বিষয়গুলো সেগুলোকে আমরা একটু অধিক প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করি। এটাই আসলে সিস্টেম। কারণ হচ্ছে যে যেই বিষয়টা অধিক গুরুত্বপূর্ণ, যেটি পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি থাকে, আমরা সেটির উপর জোর দেব, এটাই স্বাভাবিক। সব ব্যাপার সম্পর্কেই আমাদের জ্ঞান অর্জন করতে হবে, আমাদের মিনিমাম ধারণাটুকু থাকতে হবে, কিন্তু যেটি পরীক্ষায় আসার উপযোগী সেটির ক্ষেত্রে আমরা কি করি, একটু বেশি গুরুত্ব আরোপ করি। তো সেই প্রেক্ষাপটে আমি যেটি বলবো তোমাদেরকে, যে ভুল সংশোধনী দাখিলা যেটি বিগত বহু বছর ধরে যে বোর্ড পরীক্ষায় বা কলেজের পরীক্ষাগুলোতে যে আসে, তার 95% কিন্তু থাকে যে রেওয়া মিল তৈরির পর কিন্তু চূড়ান্ত হিসাব প্রস্তুতের পূর্বে যে ভুলগুলো ধরা পড়ে সেই ভুলগুলো। অর্থাৎ এই সিচুয়েশনে যে রেওয়া মিল তৈরি করার পরে কিন্তু আর্থিক বিবরণী প্রস্তুতের আগে যখন ভুল ধরা পড়ে তখন আমরা কি করব বা কিভাবে কাজ করব, এই জিনিসটাই বেশি আসে পরীক্ষায়। তো এই জন্য আমরা কি করব, যে এইটার উপরে অধিক গুরুত্ব আরোপ করব। আজকেও আমাদের যে আলোচনা সেটা মূলত এই সিচুয়েশন বা এই প্রেক্ষাপটের উপরই হবে। আমরা রেওয়া মিল তৈরির পূর্বে যে ভুল ধরা পড়ে, যে দেখো আমরা কিন্তু রেওয়া মিল তৈরি করি হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য। তো হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা মানেই হচ্ছে যে কোনো ভুল ত্রুটি আছে কিনা সেটি আমরা বোঝার জন্য রেওয়া মিল প্রস্তুত করি। তো রেওয়া মিল প্রস্তুতের পূর্বেই যদি কোনো ভুল আমাদের চোখে ধরা পড়ে, তাহলে সেটির জন্য আমাদের খুব বেশি কাঠখড় পোড়াতে হয় না, আমাদের খুব বেশি একটা কষ্ট সেটার জন্য করতে হয় না। তখন সিম্পলি আমরা সেটার দাখিলা দিয়ে, একটা জাবেদা দিয়ে আমরা সংশোধন করে ফেলতে পারি। যদি কোনোটা বাদ পড়ে যায় তাহলে আমরা দাখিলা দিয়ে দিব, বাদ পড়াটা ঠিক হয়ে যাবে। যদি কোনোটা আমরা কম বেশ লিখে থাকি তখন আমরা সেটাকে কম লিখলে বাড়িয়ে দিব, আবার যদি বেশি লিখে থাকি তাহলে কমিয়ে দিব, তাহলেই সেটি সংশোধন হয়ে যায়। অর্থাৎ রেওয়া মিল তৈরির পূর্বে যদি ভুল ধরা পড়ে সেটার ক্ষেত্রে আমাদের খুব বেশি জটিলতায় যেতে হয় না। সহজ, সাধারণ, স্বাভাবিক যে জাবেদা দাখিলা, তার মাধ্যমে আমরা সেগুলো সংশোধন করে নিতে পারি। তো এবার আসলে রেওয়া মিল তৈরির পর কিন্তু চূড়ান্ত হিসাবের পূর্বে বা আর্থিক বিবরণের পূর্বে যে ভুলগুলো ধরা পড়ে। এই মূল আলোচনায় যাবার আগে আমি একটা বিষয় সম্পর্কে তোমাদের একটু বলে নিতে চাই। সেটি হচ্ছে অনিশ্চিত হিসাব। অনিশ্চিত হিসাব বা সাসপেন্স অ্যাকাউন্ট, অনিশ্চিত হিসাব। তোমরা অনিশ্চিত হিসাবের নাম সবাই শুনেছ। অনিশ্চিত হিসাব মানে কি? যে হিসাবটি নিশ্চিত নয়। তাহলে যে হিসাবটি নিশ্চিত নয় সেটি আমরা হিসাব বিজ্ঞানের অংশ হিসেবে বিবেচনা করব, করা কি উচিত? না, আসলে উচিত না। কারণ হিসাব বিজ্ঞান স্বচ্ছতা, স্পষ্টতা, জবাবদিহিতা এগুলোর একটা চমৎকার সমন্বয়। এখানে তোমাকে যা ঘটনা ঘটবে তা সুস্পষ্টভাবে লিপিবদ্ধ করতে হবে। তো এমন একটা বিষয়ে এই অনিশ্চিত নামের যে হিসাবটি, সেটি আসলে কেন আসলো, এটার ইতিহাসটা আসলে কি? তো দেখো, আমরা মূলত অনিশ্চিত হিসাবটা যেখানে পাই সেটা হচ্ছে রেওয়া মিল। আমরা যখন রেওয়া মিল করি তখন রেওয়া মিলের ডেবিট এবং ক্রেডিট দুই পাশের হিসাব শিরোনামগুলো বসানোর পর, অ্যামাউন্টগুলো বসানোর পর আমরা শেষে যোগ করি। যোগ করে আমরা দেখি যে দুই পাশের যোগফল মিল আছে কিনা, মিলল কি। তো নর্মালি যদি আমার কোনো ভুল না থেকে থাকে তাহলে কি হবে, দুই পাশের যোগফল মিলে যাবে। কিন্তু কখনো কখনো দেখা যায় যে রেওয়া মিলের দুই পাশের যোগফল মিলছে না। তো যখন রেওয়া মিলের দুই পাশের যোগফল মিলছে না, তখন আমরা যেই পাশে
কম থাকে সেই পাশে ওই কম পরিমাণ টাকা বসিয়ে অনিশ্চিত হিসাব নামে লিখে রাও মিলটাকে ক্লোজ করবে। এই যে দুই পাশের যোগফল যখন মিলে না, তখন কিন্তু আমরা বুঝে যাই যে এখানে কোনো একটা ভুল রয়েছে, কিন্তু ঠিক কি ভুল রয়েছে সেটি হয়তো বা তাৎক্ষণিকভাবে আমাদের পক্ষে জেনে নেওয়া সম্ভব হয় না বা আইডেন্টিফাই করা সম্ভব হয় না। আর সেজন্যই আমরা সাময়িকভাবে এই হিসাবটিকে, রাও মিলটিকে ক্লোজ করার জন্য সাময়িকভাবে আমরা যেই হিসাবের নামটি ব্যবহার করি সেটি হচ্ছে অনিশ্চিত হিসাব। এই অনিশ্চিত হিসাব কিন্তু আজীবন অনিশ্চিত নামে রাখা যাবে না। আসলে প্রেক্ষাপটটা কি দেখো, তুমি একজন হিসাব রক্ষক, অলওয়েজ মনে রাখতে হবে, তোমরা যারা বিজনেস স্টাডিজের স্টুডেন্ট, তোমাদেরকে যদি প্রশ্ন করা হয় যে অঙ্ক করার সময় যে হু আর ইউ, তুমি কে, আমি দেখেছি এই প্রশ্নটা করলে একটা মিশ্র জবাব আসে। অনেক সময় অনেক স্টুডেন্ট বলে আমি মালিক, অনেক স্টুডেন্ট বলে আমি কাস্টমার, অনেক স্টুডেন্ট বলে আমি হিসাব রক্ষক। আসলে তুমি কে? তুমি মনে রাখবে, তুমি যখনই কোনো অঙ্ক করতে যাবে তখন তুমি হচ্ছ একজন হিসাব রক্ষক, তুমি উক্ত প্রতিষ্ঠানের একজন হিসাব রক্ষক। অর্থাৎ তুমি যেই প্রতিষ্ঠানেরই অঙ্ক করো না কেন, তখন তুমি মনে মনে ধরে নিবে যে তুমি ওই প্রতিষ্ঠানের একজন হিসাব রক্ষক। এই পয়েন্ট অফ ভিউ থেকে যখন তুমি চিন্তা করবে, তখন তোমার সমস্ত লেনদেনের সঠিক দাখিলা চলে আসবে। তুমি যদি মালিক বনে যাও, তুমি যদি মালিক হয়ে চিন্তা করো, তাহলে সমস্ত কিছু এলোমেলো হয়ে যাবে। অর্থাৎ সেই লেনদেনের জাবেদায় সব কিছুতে গন্ডগোল হয়ে যাবে। তুমি হচ্ছে হিসাব রক্ষক, এটা মনে রাখতে হবে। তাহলে যিনি হিসাব রক্ষক থাকেন, একটা প্রতিষ্ঠানের যিনি মালিক থাকেন বা ওনার থাকেন, তিনি তার ব্যবসায়ের হিসাবটা সঠিকভাবে রক্ষণের জন্য এবং নির্দিষ্ট সময় শেষে তার সঠিক আর্থিক ফলাফল বা আর্থিক অবস্থা নিরূপণের জন্য একজন হিসাব রক্ষক নিয়োগ দিয়ে থাকেন। এই হিসাব রক্ষকের দায়িত্ব, কর্তব্য হচ্ছে যে প্রতিটি লেনদেন লিপিবদ্ধ হওয়ার সাথে সাথে তিনি হিসাবের খাতায় লিপিবদ্ধ করবেন, তারপর সেটিকে সে খতিয়ানে বা লেজারে পোস্টিং দিবেন, তারপর সেখান থেকে সে রাও মিল প্রস্তুত করবেন, তারপর সেখান থেকে সে আর্থিক বিবরণী প্রস্তুত করবেন, এবং কালান্তে বা মেয়াদ শেষে অর্থাৎ একটা হিসাবকালের শেষে প্রতিষ্ঠানের একটা আর্থিক বিবরণী মালিকের হাতে বা ইন্টারেস্টেড ইউজার্স যারা থাকে তাদের হাতে তুলে দেবেন। এখন তোমার একটা আর্থিক বছর যখন শেষ হবে, তখন মালিক কি? অবশ্যই অধীর আগ্রহে অপেক্ষা করবে যে আর্থিক অবস্থাটা কি সেটি জানার জন্য। এখন এই অর্থ বছরের বা এই আর্থিক বছরের আর্থিক ফলাফল তুমি যদি 1 বছর পরে দাও, তাহলে কি মালিক সন্তুষ্ট হবে বা সে কি সেটা মানবে? মানবে না। সে চাইবে 31শে ডিসেম্বর 2019 শেষ হওয়ার সাথে সাথেই তার অর্থ বছরের বা উক্ত হিসাবকালের আর্থিক অবস্থাটা যেন সে দেখতে পারে। তো এই জন্য হিসাব রক্ষক অত্যন্ত সচেতনতার সাথে আন্তরিকভাবে হিসাবগুলো সংরক্ষণ করে সেটির সমস্ত হিসাব চক্রের যে ধাপ সেগুলো আবর্তন করে একটা আর্থিক ফলাফল নিরূপণের আপ্রাণ চেষ্টা করে। ওই যে মালিককে সময় মতো বা ইন্টারেস্টেড ইউজার্সকে সময় মতো সেই তথ্যগুলো সরবরাহ করতে হবে এই ভেবে। এখন যদি কোনো কারণে এই রাও মিলের যোগফল না মিলে, সময় কিন্তু হাতে কম, তাহলে তার পক্ষে কিন্তু ওইটা সম্ভব হয় না যে রাও মিলটা ওইভাবেই ফেলে রেখে সে খোঁজা শুরু করবে যে আসলে কোথায় ভুল ছিল। তাহলে তো পুরো 1 বছরের সমস্ত লেনদেন তার খুঁজতে হবে। তো সে কি করে, সঠিক সময়ে যেন সে সেই তথ্যগুলো সরবরাহ করতে পারে ইন্টারেস্টেড ইউজার্সকে, সেই জন্য সে এরকম ছোটোখাটো ভুলের জন্য অনিশ্চিত হিসাব লিখে দ্রুত তার কাজ সম্পাদন করার চেষ্টা করে। এখন এই যে অনিশ্চিত হিসাব,
এই অনিশ্চিত হিসাবটা লেখা হলে আমরা পরবর্তী কাজগুলো কিন্তু করে যেতে পারবো। তারপর ওই কাজগুলো করার পাশাপাশি আমরা খুঁজতে চেষ্টা করব যে আসলে কোথায় ভুল ছিল বা কোন ভুলের কারণে অনিশ্চিত হিসাবটা এসেছে। যখনই আমরা জেনে যাব যে অ্যাকচুয়ালি এই ভুলটার কারণে অনিশ্চিত হিসাব এসেছে, তখনই আমরা কি করব, সে অনিশ্চিত হিসাবের আরেকটা বিপরীত দাখিলা দিয়ে আমরা সেটিকে ক্লোজ করে দেব। তার মানে কি, সেটি সমাধানও হয়ে গেল, আবার আমি আমার সময় মতো আমার রিপোর্ট বা আমার যে তথ্য সেগুলো তৈরি করে সরবরাহ করতে পারবো। এই হচ্ছে মূলত অনিশ্চিত হিসাবের সংজ্ঞা বা অনিশ্চিত হিসাবের ঘটনা। অনিশ্চিত হিসাব সম্পূর্ণ একটা সাময়িক হিসাব। এটিকে ইমার্জেন্সি প্রয়োজনে লেখা হয়, পাশাপাশি চেষ্টা রাখতে হয় দ্রুত সেটির সমাধান করে ফেলা। দেখো, আমি বিষয়টি একটা উদাহরণের মাধ্যমে আরেকটু তোমাদেরকে স্পষ্ট করে দিচ্ছি। ধরো 10,000 টাকা পাওয়া গেল, নগদ 10,000 টাকা পাওয়া গেল। তাহলে নগদ যদি 10,000 টাকা পাওয়া যায়, তাহলে আমরা জাবেদা কি দিব? নগদান হিসাব ডেবিট, অর্থাৎ নগদ 10,000 টাকা এসেছে, এই জন্য আমরা জাবেদা দিলাম কি, নগদান হিসাব ডেবিট। কিন্তু এই টাকাটা কার কাছ থেকে আমরা পেয়েছি সেটি আমাদের জানা নেই বা আমাদের খেয়াল নেই। তো এই যে কার কাছ থেকে টাকাটা পেলাম সেটি যদি আমাদের জানা না থাকে, তাহলে আমরা কি করব? আমরা কি নামে লিখব? আমরা কি যে কারো নাম বসিয়ে দিতে পারবো? না, পারবো না। তখনই আমরা কি করি, এই যে নগদান হিসাব ডেবিট 10,000 লিখলাম, আমরা অনিশ্চিত হিসাব ক্রেডিট করলাম 10,000 টাকা। অর্থাৎ এই যে কার কাছ থেকে পাওয়া গেল এটা নিশ্চিত না, নিশ্চিত না বলেই আমরা সেটিকে কি করলাম, অনিশ্চিত হিসাব নামে লিখে রাখলাম। আপাতত আমি বলেছি এটি সম্পূর্ণ অস্থায়ী বা সাময়িক একটি হিসাব। আমরা লিখে রেখেছি নগদান হিসাব ডেবিট, অনিশ্চিত হিসাব ক্রেডিট 10,000 টাকা। এটি ধরে নাও জানুয়ারির 5 তারিখের ঘটনা। জানুয়ারির 10 তারিখে গিয়েই আমাদের মনে পড়লো যে এই 10,000 টাকা আমরা জামালের কাছ থেকে পেয়েছিলাম। তাহলে কি হলো, একটু আগে যে বিষয়টা অনিশ্চিত ছিল সেটি আমরা এখন নিশ্চিত হতে পেরেছি যে এই 10,000 টাকা আমরা কার কাছ থেকে পেয়েছিলাম, জামালের কাছ থেকে পেয়েছিলাম। তাহলে এই 10,000 টাকা যদি আমরা জামালের কাছ থেকে পেয়ে থাকি, তাহলে আমাদের যে অনিশ্চিত হিসাব নামে যে লেখা ছিল, ক্রেডিট করা ছিল, সেটিকে এখন নিশ্চিত হয়ে গেল। এখন তারপরও কি আমরা সে অনিশ্চিত হিসাবকে অনিশ্চিত হিসাবেই রাখবো, নাকি সেটিকে আমরা ক্লোজ করে দেব? অবশ্যই সেটিকে আমরা ক্লোজ করে দেব। তখনই আমরা কি করবো, একটা বিপরীত দাখিলা দিব। কেমন? খুব সিম্পল ব্যাপার। আমরা একটু আগেই বললাম যে আমরা জানতে পেরেছি টাকাটি কার কাছ থেকে পাওয়া গেছে, জামালের কাছ থেকে পাওয়া গেছে। তাহলে জামাল এখানে কি, দাতা, অর্থাৎ জামাল টাকাটি আমাদেরকে দিয়েছে। ধরে নাও জামাল আমাদের পাওনাদার হতে পারে। তাহলে নর্মালি আমি লেনদেনটি যদি এভাবে বলতাম যে জামালের নিকট থেকে টাকা পাওয়া গেল, তাহলে তোমরা জাবেদা দিতে কি, নগদান হিসাব ডেবিট, জামাল হিসাব ক্রেডিট। কিন্তু যেহেতু কার কাছ থেকে পেয়েছি সেটি জানা ছিল না, এই জন্য আমরা লিখেছিলাম নগদান হিসাব ডেবিট, অনিশ্চিত হিসাব ক্রেডিট। যেখানে জামাল হওয়ার কথা ছিল সেখানে আমরা কি লিখেছিলাম, অনিশ্চিত হিসাব। এখন আমরা নিশ্চিত হয়েছি যে ওটি জামালের কাছ থেকে পাওয়া গেছে। তাহলে নিশ্চিত যেহেতু হয়ে গেছি, তাহলে প্রথম কাজই হচ্ছে অনিশ্চিত হিসাবটাকে মুছে দিতে হবে। তাহলে দেখো, অনিশ্চিত হিসাবটা কি ছিল, ক্রেডিট ছিল। এটিকে মুছতে হলে কি করতে হবে, ডেবিট করে দিতে হবে। তাহলে আমরা এই ক্ষেত্রে
এখন জাবেদাটি দিব বিপরীত যে দাখিলা সেটা হচ্ছে অনিশ্চিত হিসাব ডেবিট জামাল হিসাব ক্রেডিট। অনিশ্চিত হিসাব ডেবিট জামাল হিসাব ক্রেডিট। দেখো আমাদের প্রথম যে জাবেদাটি ছিল সেটি কি ছিল? নগদান হিসাব ডেবিট অনিশ্চিত হিসাব ক্রেডিট। এটি ছিল আমাদের প্রথম, যখন আমরা জানতাম না যে অ্যাকচুয়ালি টাকাটা কার কাছ থেকে পাওয়া গেছে। নগদান হিসাব ডেবিট অনিশ্চিত হিসাব ক্রেডিট। এখন আমরা নিশ্চিত হয়েছি জামালের কাছ থেকে পাওয়া গেছে, তাহলে অনিশ্চিত আর থাকলো না, অনিশ্চিত মুছে দিলাম। অনিশ্চিত ক্রেডিট ছিল, অনিশ্চিতকে আমরা ডেবিট করে দিলাম। এবার কার ক্রেডিট হওয়ার কথা ছিল? জামালের। যেহেতু নিশ্চিত হয়েছি জামালকে ক্রেডিট করে দিলাম। এখন তুমি এই যে অনিশ্চিত হিসাব ডেবিট এবং অনিশ্চিত হিসাব ক্রেডিট কাটাকাটি ইজ ইকুয়াল টু 0। রয়ে গেল কি? নগদান হিসাব ডেবিট জামাল হিসাব ক্রেডিট। আমি তোমাকে যেটি বললাম একটু আগে, যে যদি জামালের নিকট থেকে নগদে টাকা পাওয়া যেত তাহলে আমরা কি জাবেদা দিতাম? নগদান হিসাব ডেবিট জামাল হিসাব ক্রেডিট। তাহলে যেহেতু জামালের নামটি জানা ছিল না, ওই জন্য আমরা লিখেছিলাম নগদান হিসাব ডেবিট অনিশ্চিত হিসাব ক্রেডিট। পরবর্তীতে যখন নিশ্চিত হলাম তখন অনিশ্চিত হিসাবকে ডেবিট করে দিলাম, জামাল হিসাবকে ক্রেডিট করে দিলাম। তো অনিশ্চিত অনিশ্চিতে কাটাকাটি হয়ে গেলে পড়ে থাকলো কি? নগদান হিসাব ডেবিট জামাল হিসাব ক্রেডিট। অর্থাৎ আমাদের যে অ্যাকচুয়াল জাবেদা যেটি হওয়া উচিত ছিল, আবার ঘুরে ফিরে কি সেই জায়গায় আমরা চলে এসেছি। এই যে দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা শুরুতে যে কথাটি বলেছিলাম যে রক্ষণশীলতার নীতি অনুযায়ী কোনো ভুল দাখিলা দিলেও সেটি কাটাকাটি করা যাবে না। তাহলে আরেকটি সংশোধনী জাবেদার মাধ্যমে কিন্তু সেটিকে শুদ্ধ করতে হবে। তো আমরাও কিন্তু এখানে দেখো ওই যখন লিখলাম যে নগদান হিসাব ডেবিট অনিশ্চিত হিসাব ক্রেডিট, পরবর্তীতে যখন জানলাম যে এটি জামাল ছিল, আমি কি অনিশ্চিত হিসাব মুছে বা কেটে তার উপরে জামালকে বসিয়ে দিয়েছি? না, আমাদেরকে কি করতে হয়েছে? আরেকটি জাবেদা দিতে হয়েছে। এই যে সংশোধনী জাবেদা, এই সংশোধনী জাবেদাটা এমনভাবে দিতে হয়েছে যেন আমার ভুলটা যেটা করেছিলাম আমরা বা যেটা আমরা অনিশ্চিত ছিলাম সেটি মুছে যায় এবং সঠিকটাও আবার বসে পড়ে। এটাই কিন্তু ভুল সংশোধনীর একটা গুরুত্বপূর্ণ দিক, খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। তাহলে এই যে অনিশ্চিত হিসাব নিয়ে এতক্ষণ আলোচনা করলাম হঠাৎ করেই কেন? এই জন্য অনিশ্চিত হিসাব নিয়ে আমরা আলোচনা করলাম, একটু আগে তোমাদেরকে আমি দেখিয়েছি যে আমাদের ভুলটা হিসাবের একটা মাত্র হিসাবের সাথে জড়িত থাকতে পারে, আবার দুই বা ততোধিক হিসাবের সাথেও জড়িত থাকতে পারে। তাহলে একটা মাত্র হিসাবের সাথে জড়িত থাকতে পারে, আবার দুই বা ততোধিক হিসাবের সাথেও জড়িত থাকতে পারে। যখন একটা মাত্র হিসাবের সাথে ভুলটা জড়িত থাকবে তখন অবশ্যই কি হবে? একটা মাত্র হিসাবের সাথে যখন ভুলটা জড়িত থাকবে, কথাটা ভালোভাবে বোঝার চেষ্টা করো। আমরা জানি যে একটি লেনদেনের দুটি পক্ষ। এখন আমাকে যদি বলে যে একটা পক্ষে ভুল আছে, আরেকটা পক্ষ কি সেটি বলারই প্রয়োজন মনে করলো না, তাহলে শুধুমাত্র একটা পক্ষ দিয়ে যদি ভুলের কথা বলে, আমরা কি শুধুমাত্র সংশোধনী দাখিলা দিব, সংশোধনী জাবেদা দিব? তার মানেই তো আমাদেরকে ডেবিট ক্রেডিট করতে হবে। অর্থাৎ একটা পক্ষকে ডেবিট করতে হবে, আরেকটা পক্ষকে ক্রেডিট করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা একটা পক্ষ ভুল আছে সেটাকে ঠিক করলাম, আরেকটা পক্ষে কি লিখব? সে আরেকটা পক্ষে আসবে কি? অনিশ্চিত হিসাব। সে আরেকটা পক্ষে কি আসবে? অনিশ্চিত হিসাব। অর্থাৎ দেখো, এই যে আমরা একটু আগে বললাম যে যখন আমরা রেওয়া মিল প্রস্তুত করি, তখন রেওয়া মিলে আমরা কি করি? যখন দুই পাশে যোগফল মিলে না, তখন অনিশ্চিত হিসাব নামে লিখে রাখি। ধরে নাও
যে ক্রয় হিসাবের যোগফল 500 টাকা কম লেখা হয়েছে। তাহলে এখানে একটা ভুলের কথা বলা হয়েছে, ক্রয় হিসাবের যোগফল 500 টাকা কম লেখা হয়েছে। প্রিয় শিক্ষার্থী, একটু খেয়াল করো, মনোযোগ দিয়ে দেখো, এখানে কিন্তু খুব স্পষ্ট করে একটি মাত্র হিসাবের ভুলের কথাই বলা হয়েছে, ক্রয় হিসাব, অনলি ক্রয় হিসাবের যোগফল। তাহলে একটা মাত্র হিসাবের কথা কিন্তু এখানে বলা হয়েছে, যে ক্রয় হিসাবের যোগফল 500 টাকা কম দেখানো হয়েছে। তাহলে ক্রয় হিসাবের যোগফল যদি 500 টাকা কম দেখানো হয়, তাহলে আমাকে বলো যে রেওয়া মিলের কোন পাশের টাকার পরিমাণ কম ছিল, ডেবিট না ক্রেডিট? ক্রয় হিসাবটা কোন পাশে বসে? হ্যাঁ, ডেবিট পাশে বসে। তাহলে রেওয়া মিলের ডেবিট পাশে ক্রয়ের জায়গায় ক্রয় হিসাবে আমরা 500 টাকা কম দেখিয়েছিলাম। তাহলে অনিশ্চিত হিসাবটা কোথায় বসেছিল? ওই ডেবিট পাশে। যেহেতু ক্রয় হিসাব ডেবিটের আইটেম, ওইখানে 500 টাকা কম দেখানো হয়েছে, মানে কি ওইখানে 500 টাকা কম পড়েছিল। সেই 500 টাকা আমরা যে ক্রয় হিসাবেরই কম পড়েছিল সেটা তখন বুঝতে পারিনি বলেই আমরা তখন কি লিখেছিলাম? অনিশ্চিত হিসাব লিখেছিলাম। তাহলে অনিশ্চিত হিসাবটা লিখেছিলাম কোন পাশে? ডেবিট পাশে। আশা করি কথাটা বুঝতে পেরেছ। তাহলে আমাকে এখন যেটি বলা হয়েছে, যে নিশ্চিত হয়েছে যে ক্রয় হিসাবের যোগফল 500 টাকা কম দেখানো হয়েছিল। তাহলে এখন আমাদের কি করতে হবে? এটাকে ঠিক করতে হবে। তাহলে ক্রয় হিসাবের যোগফল যদি 500 টাকা কম দেখানো হয়ে থাকে, ঠিক করতে হলে কি করব? ক্রয় হিসাবের যোগফল 500 টাকা বাড়িয়ে দেব, তাই তো? তাহলে ক্রয় হিসাব নর্মালি কি হয়? ডেবিট। তাহলে এটাকে যত বাড়াতে চাইবে ততবারই কি করতে হবে? ডেবিট করতে হবে। তাহলে ক্রয় হিসাব ডেবিট হয়, যদি এটিকে আমরা বাড়াতে চাই তাহলে আবারও কি করব? ডেবিট করব। যদি কমাতে চাই তাহলে ক্রেডিট করব। তাহলে ক্রয় হিসাবের যোগফল 500 টাকা কম দেখানো হয়েছে, এটি ঠিক করতে গেলে আমরা কি করব? ক্রয় হিসাবের যোগফল 500 টাকা বাড়িয়ে দেব। তাহলে ক্রয় হিসাবের যোগফল 500 টাকা বাড়াতে হলে আমরা জাবেদা দিব ক্রয় হিসাব ডেবিট 500 টাকা। ক্রয় হিসাব ডেবিট 500 টাকা। তাহলে কি হলো? ক্রয় হিসাব ডেবিট 500 টাকা লেখার মানে কি? ক্রয় হিসাবের যোগফল 500 টাকা বেড়ে গেল। এবার ডেবিট যে লিখলাম, তাহলে ক্রেডিট পাশে কিছু একটা লিখতে হবে। ক্রেডিট পাশে কি হবে? এখন আমরা যে কাজটি করছি সেটা কি? সেটা হচ্ছে ভুল সংশোধন। তাহলে আগে আমরা কি করেছিলাম? এই ক্রয় হিসাবের যোগফল যে 500 টাকা কম দেখানো হয়েছিল সেটি আমরা আইডেন্টিফাই করতে পারিনি বলে আমরা অনিশ্চিত হিসাব নামে লিখে রেখেছিলাম। এখন যখন আমরা নিশ্চিত হলাম যে এটি ক্রয় হিসাবের যোগফলই ছিল, যেটি 500 টাকা কম দেখানো হয়েছিল, তাহলে আমরা কি করব? ক্রয় হিসাবের যোগফল 500 টাকা বাড়িয়ে দেব। পাশাপাশি সেই অনিশ্চিত হিসাবটাকে কি করতে হবে? মুছে ফেলতে হবে না? তাহলে ওখানে লক্ষ্য করো যে আমি বলেছি যে অনিশ্চিত হিসাবটা কোথায় লেখা ছিল? ডেবিট পাশে লেখা ছিল। এখন সেটিকে মুছতে হলে কোন পাশে লিখতে হবে? ক্রেডিট পাশে লিখতে হবে। এই যে দেখো, এখন আমি এখানে লিখব অনিশ্চিত হিসাব ক্রেডিট 500। কি খুব কঠিন মনে হচ্ছে? এখন আর কঠিন মনে হবে না। আমি তোমাদেরকে বোঝানোর জন্য ওই জায়গাটাতে গেলাম যে আসলে যখন একটি পক্ষের ভুল হবে, তো তুমি সিম্পলি যে কাজটি করবে, আশা করি আমার আগের কথাগুলো তুমি বুঝতে পেরেছ, যে আমি ডিটেলস তোমাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করলাম যে আসলে আমরা এই যে অনিশ্চিত বলা হয়, অনেক সময় অনেকে বলে বা এইভাবে মুখস্থ করে ফেলার চেষ্টা করে, এক পক্ষের ভুল হলে সেই এক পক্ষকে ঠিক করব, আরেক পক্ষ অনিশ্চিত হিসাব লিখে দেব। ইয়েস, দ্যাটস রাইট। যে এক পক্ষের যদি ভুল হয় তাহলে সেই এক পক্ষকে ঠিক করব, আরেক পক্ষে কি হবে? অনিশ্চিত। তাহলে এক পক্ষ যদি
ডেবিট হয় তাহলে ক্রেডিট হবে অনিশ্চিত, আবার এক পক্ষে যদি ক্রেডিট হয় তাহলে অনিশ্চিত হবে ডেবিট। তাহলে এই যে কেন অনিশ্চিতটা ডেবিট হচ্ছে ক্রেডিট হচ্ছে সেই বিষয়টাই তোমাদেরকে বোঝানোর জন্য আমি সেই রাওয়ামিলের আলোচনা থেকে আসলাম। তো ওটা বুঝে থাকলে এই অঙ্কটি করার সময় বা কাজটি করার সময় তুমি যেটি করবে সেটি হচ্ছে যখনই দেখবে এক পক্ষের ভুল তখন দেখবে যে কোন ভুলের কথা বলা হচ্ছে। যেমন এখানে যা বলা হয়েছে যে ক্রয় হিসাবের যোগফল 500 টাকা কম দেখানো হয়েছে, বলা হতে পারে যে বিক্রয় হিসাবের যোগফল 1000 টাকা কম দেখানো হয়েছে। তাহলে বিক্রয় হিসাবের যোগফল যদি 1000 টাকা কম দেখানো হয় তাহলে আমরা প্রথমে বলবো যে এটি কয় পক্ষের ভুল? এক পক্ষের ভুল। কোন পক্ষ? বিক্রয় হিসাব। কি করা হয়েছে? বিক্রয় হিসাবের যোগফল 1000 টাকা কম দেখানো হয়েছে। তুমি প্রবলেমটা বুঝতে পেরেছো যে বিক্রয় হিসাবের যোগফল 1000 টাকা কম দেখানো হয়েছে। ঠিক করতে হলে কি করতে হবে? বিক্রয় হিসাবের যোগফল 1000 টাকা বাড়িয়ে দেখাতে হবে। তাহলে বিক্রয় হিসাব নর্মালি ওটা স্বাভাবিক জের কি, এটা কি হয়? ক্রেডিট হয়। তাহলে বিক্রয় যদি ক্রেডিট হয় তাহলে এটাকে যতবার বাড়াতে চাইবে ততবারই কি করতে হবে? ক্রেডিট করতে হবে। তাহলে বিক্রয় হিসাবের যোগফল 1000 টাকা কম দেখানো হয়েছে, ঠিক করতে হলে কি করতে হবে? 1000 টাকা বাড়িয়ে দেখাতে হবে। তখন আমরা কি জাবেদা দিব? তখন আমরা জাবেদা দিব বিক্রয় হিসাব ক্রেডিট 1000। এটা লেখাতেই কি হলো? বিক্রয় হিসাবের যোগফল 1000 টাকা বেড়ে গেল। তাহলে এই যে বিক্রয় হিসাবের যোগফল 1000 টাকা বেড়ে গেল, আমার প্রবলেম যেটা ছিল সেটা সমাধান কিন্তু হয়ে গেল। এক পক্ষের বলছিল, আমি সেই পক্ষটাকে ঠিক করে ফেলেছি। তখন তুমি চোখ বন্ধ করেই অপর পক্ষে, অর্থাৎ এটা ক্রেডিট পাশে লিখেছ, ডেবিট পাশে তুমি লিখে দিবে অনিশ্চিত হিসাব ডেবিট 1000 টাকা। বাস, তোমার ভুল সংশোধনী হয়ে গেল। এই অনিশ্চিত হিসাব কেন ডেবিট হলো এইটাই কিন্তু আমি একটু আগে তোমাদেরকে বুঝিয়ে বলেছি। আরেকবার বলে দিচ্ছি। আগে আমরা বলেছিলাম ক্রয় হিসাবের যোগফল 500 টাকা কম দেখানো হয়েছিল। ক্রয় হিসাব রাওয়ামিলের কোন পাশে বসে? ডেবিট পাশে। তাহলে ওই পাশে যেহেতু কম করেছিল তাহলে আমরা অনিশ্চিত হিসাবটা ডেবিট পাশে লিখেছিলাম। তাহলে অনিশ্চিত হিসাবটা যেহেতু তখন ডেবিট পাশে লিখেছিলাম, এখন যখন আমরা অনিশ্চিত হিসাবটা নিশ্চিত হয়ে গেলাম বা প্রবলেমটা সলভ করে ফেললাম, তখন আমরা কি করেছি? অনিশ্চিত হিসাবকে ক্রেডিট করে ফেলেছিলাম। এবার খেয়াল করো, বিক্রয় হিসাবের যোগফল 1000 টাকা কম দেখানো হয়েছে। বিক্রয় হিসাব রাওয়ামিলের কোন পাশে বসে? ক্রেডিট পাশে বসে। তাহলে অনিশ্চিত হিসাবটা কোন পাশে লিখেছিলাম? ক্রেডিট পাশে লিখেছিলাম। তাহলে এখন যখন আমি এটার সমাধান করে ফেললাম, অনিশ্চিত ব্যাপারটাতে নিশ্চিত হয়ে গেলাম, তখন অনিশ্চিত হিসাবটা যেহেতু ক্রেডিট পাশে ছিল, এখন সেটা বিপরীত দাখিলা দিলে বা মুছে ফেলতে হলে কি করতে হবে? ডেবিট করতে হবে। এই যে দেখো, ডেবিট হয়ে গেছে। তাহলে এই অনিশ্চিত হিসাব লেখার সময় কিন্তু তুমি কোনো বুদ্ধি খাটাও নাই, তুমি জাস্ট যেই পক্ষের প্রবলেম সেই পক্ষের সমাধানটা আগে দিয়ে বাকিটায় অনিশ্চিত হিসাব লিখে দিয়েছো। আশা করি এবার কেন এখানে ডেবিট পাশে অনিশ্চিত হিসাব লিখেছ সেটিও তোমরা বুঝতে পেরেছ। ঠিক আছে, এই হচ্ছে এক পক্ষের ভুলের ব্যাপারটি। তো দুই বা ততোধিক হিসাবের ভুল থাকতে পারে। প্রিয় শিক্ষার্থী, যেগুলো এক পক্ষের ভুল, সেই এক পক্ষের ভুলের সমাধানটা কিন্তু সহজ। স্পষ্ট করে বলা থাকবে ক্রয় বইয়ের যোগফল বা বিক্রয় হিসাবের যোগফল। এটা সুস্পষ্টভাবে বলা থাকবে যে কোন পক্ষের কি ভুল। তো তুমি সেইটা ঠিক করে সমাধান করে বাকি পক্ষে অনিশ্চিত হিসাব লিখে দেবে একই টাকায়। কিন্তু যখন দুই পক্ষের ভুলের ব্যাপার থাকে বা এরকম কোনো আইটেম থাকে যে আমাদের দুই পক্ষেই কাজ করতে হয়, সংশোধনী করতে হয়, তখন কিন্তু ব্যাপারটা আরেকটু কঠিন হয় বা জটিল হয়। তো সেই জটিল বিষয়টি খুব সুন্দরভাবে সমাধানের জন্য তোমরা আমার এই প্রক্রিয়াটি লক্ষ্য করতে পারো। এটি আশা করি খুব কাজে দিবে এবং তোমাদের এই সংক্রান্ত জ্ঞানকে নিঃসন্দেহে অনেকটা বৃদ্ধি করবে। দেখো, আমি এখানে প্রথমে একটা ভুলের কথা লিখেছি যে কল কবজা ক্রয় ভুলবশত আসবাবপত্র হিসাবে ডেবিট করা হয়েছে।
কল কবজা ক্রয় ভুলবশত আসবাবপত্র হিসাবে ডেবিট করা হয়েছে। আচ্ছা, কল কবজা ক্রয় করলে আমরা জানি কি এটা কল কবজা বা যন্ত্রপাতি হিসাব নামে হবে ডেবিট, কিন্তু আমরা ভুলে কি করেছি, আসবাবপত্র হিসাবে ডেবিট করে ফেলেছি। তাহলে এই ক্ষেত্রে আমরা যেই কাজটি করব বা যেই ধাপ বা প্রক্রিয়াটি অবলম্বন করলে আমাদের জন্য এই কাজটি করা অত্যন্ত সহজ হবে সেটি হচ্ছে, দেখো, 3টি প্রশ্ন। এই 3টি প্রশ্ন তোমার এই ভুল সংশোধনীকে একেবারেই সহজ করে দেবে। প্রথম, কি হওয়া উচিত ছিল? অর্থাৎ তোমাকে যেই ভুলের কথাটি বলবে উদ্দীপকে, তোমার মাথায় ফার্স্ট কোশ্চেনটা আনতে হবে এটি কি হওয়া উচিত ছিল। দ্বিতীয়ত, কি হয়েছে? অর্থাৎ কি হওয়া উচিত ছিল সেটি আমরা প্রথমে বলে নিব, তারপর আমরা দেখব যে কি হয়েছে, তারপর আমাদের কি করতে হবে সেই ফাইনাল রেজাল্টে আসতে হবে। আমাদের কাজ কি? আমাদের ভুল সংশোধনী করতে হবে। তাই করতে হবে আগে আমাদেরকে আরো 2টা প্রশ্ন নিজের মনে মনে করে নিতে হবে। প্রথম প্রশ্ন হচ্ছে যে কি হওয়া উচিত ছিল, কি হওয়া উচিত ছিল, কি হয়েছে, কি করতে হবে। দেখো, আমি যদি এটার সমাধান এটা তোমাদেরকে দেখাই, হ্যাঁ, তাহলে তোমরা এটা স্পষ্ট বুঝে যাবে। কল কবজা ক্রয় ভুলবশত আসবাবপত্র হিসাবে ডেবিট করা হয়েছে। তো আমি এই ভুলটি পড়লাম। প্রথম প্রশ্ন কি, কি হওয়া উচিত ছিল? এবার বলো প্রিয় শিক্ষার্থী, কল কবজা ক্রয় ভুলবশত আসবাবপত্র হিসাবে ডেবিট করেছে, তাহলে কি হওয়া উচিত ছিল? যে কল কবজা ক্রয়, তাহলে কল কবজা অথবা যন্ত্রপাতি হিসাব নামে ডেবিট হওয়া উচিত ছিল। তাহলে দেখো, আমি এখানে লিখলাম যে কি হওয়া উচিত ছিল, কল কবজা হিসাব ডেবিট হওয়া উচিত ছিল। তারপর প্রশ্ন হচ্ছে কি হয়েছে? তো এখানে স্পষ্টই বলা আছে যে ভুলে আমরা আসবাবপত্র নামে লিখেছি, তাহলে হওয়া উচিত ছিল কল কবজা, কিন্তু কি হয়েছে, আসবাবপত্র হিসাব ডেবিট হয়েছে। এবার তৃতীয় ধাপ হচ্ছে কি করতে হবে। দেখো, যখন তুমি এই 2টি ধাপে চলে আসবে তখন তৃতীয় ধাপটা তোমার জন্য সহজ হয়ে যাবে। কিভাবে সহজ হবে? দেখো, আমাদের হওয়া উচিত ছিল কি, কল কবজা হিসাব ডেবিট, তাহলে কি করতে হবে? সেখানে অবশ্যই কি কল কবজা হিসাবকে ডেবিট করতে হবে। আবার কি হয়েছে, আসবাবপত্র হিসাব ডেবিট হয়েছে, আসবাবপত্র হিসাব কি ডেবিট হওয়া উচিত না, তাহলে কি করতে হবে, আসবাবপত্র হিসাবকে মুছতে হবে। তাহলে আসবাবপত্র হিসাবকে যে ডেবিট করেছি এটা ঠিক হয়নি, তাহলে আসবাবপত্র হিসাবকে মুছতে হবে। আসবাবপত্র হিসাব এখানে যেহেতু আমি ডেবিট করেছি, এটিকে মুছতে হলে কি করতে হবে, ক্রেডিট। তাহলে দেখো, কি করতে হবে এর মধ্যে আমি লিখেছি আসবাবপত্র হিসাব ক্রেডিট, কারণ যেই ভুলটি আমি করেছি সেই ভুলটিকে মুছতে হবে। তাহলে ভুলটি যদি ডেবিট হয়ে থাকে তাহলে কি করতে হবে, ক্রেডিট করে দিতে হবে। আর সঠিক কি, ডেবিট কি, কল কবজা হিসাব ডেবিট বা যন্ত্রপাতি হিসাব ডেবিট। তো আমি এটা লিখে দিলাম। ক্লিয়ার? আরেকটি উদাহরণ আমি দেখিয়ে দিচ্ছি। 5,000 টাকার পণ্য ক্রয়, ক্রয় হিসাবে 500 লেখা হয়েছে। যে পণ্য ক্রয় করেছি 5,000 টাকা, কিন্তু ক্রয় হিসাবে লিখেছি কত, 500 টাকা। তাহলে দেখো, 5,000 টাকার পণ্য ক্রয় করলে কি হওয়া উচিত ছিল, ক্রয় হিসাব ডেবিট হওয়া উচিত ছিল 5,000। দেখো, কি হওয়া উচিত ছিল, ক্রয় হিসাব ডেবিট হওয়া উচিত ছিল 5,000। কি হয়েছে, ক্রয় হিসাব ডেবিট হয়েছে, তবে কত, 500। তাহলে ক্রয় হিসাব ডেবিট হওয়া উচিত ছিল 5,000, কিন্তু ক্রয় হিসাব ডেবিট হয়েছে কত, 500। তাহলে এই 2টা জিনিস পড়লে আমি বুঝতে পারবো না যে আমাকে কি করতে হবে। যে আমার হওয়া উচিত ছিল ক্রয় হিসাব ডেবিট 5,000, কিন্তু আমি কি করেছি, ক্রয় হিসাব ডেবিট করেছি 500। তাহলে আমি কি কম করেছি না বেশি করেছি, কম করেছি। কত টাকা কম করেছি, 4,500 টাকা কম করেছি। তাহলে এই 4,500 টাকা আমাকে কি করতে হবে, বাড়িয়ে দিতে হবে। তাহলে ক্রয় হিসাব আবারও ডেবিট করলাম 4,500। যেহেতু এটি এক পক্ষের ভুল, এই জন্য আমরা কি করলাম, বিপরীত পাশে লিখলাম অনিশ্চিত হিসাব ক্রেডিট 4,500। অর্থাৎ তুমি
যদি এই ফর্মুলাটা ইউজ করো ভুল সংশোধনীর ক্ষেত্রে, তাহলে দেখবে 100% সঠিক যে দাখিলাটি সেটি বের হয়ে আসবে। এবং এভাবে কাজটি করলে, এই কাজটি করেও তুমি একটা আনন্দ পাবে। তখন তোমার মনে হবে না তুমি অঙ্ক করছো, তখন তোমার মনে হবে তুমি কোনো পাজল সলভ করছো, একটা গেম খেলছো তুমি। এবং যখন এভাবে সুন্দর ধাপে ধাপে মিলে যাবে, বা তুমি যখন তোমার জ্ঞানটাকে এখানে প্রয়োগ করতে পারবে সঠিকভাবে, তখন দেখবে নিজের কনফিডেন্স লেভেলটা অনেক হাই হবে। তো আমরা এই রেওয়া মিলের ভুল সংশোধনীর যে বিষয়টি আমরা মোটামুটি একটা ফর্মুলার মাধ্যমে এখানে তোমাদেরকে একটু সংক্ষিপ্ত আকারে বোঝানোর চেষ্টা করলাম। আমরা নেক্সট ক্লাসে আমাদের হয়তোবা অন্য কোনো অধ্যায় থাকবে, কিন্তু সেই অধ্যায় আলোচনা শুরু করার পূর্বে আমি ভুল সংশোধনীর কয়েকটা আইটেম তোমাদের সাথে শেয়ার করব। অর্থাৎ কিছু ভুলের কি সংশোধনী জাবেদা হবে আমি সেটি তোমাদের কাছ থেকে জানতে চাইব। আমি নিজেও সেটির সমাধান তারপর দেব। তো আশা করি আজকের যে লেকচারটি ছিল সেটি তোমরা সহজেই আয়ত্ত করতে পেরেছ। এটির প্রয়োগ যদি ঘটাও সঠিকভাবে আজকেই বাসায়, তাহলে হয়তোবা এই জিনিসটি তোমাদের কাছে খুব দারুণভাবে ক্লিয়ার হয়ে যাবে। যখন বই থেকে তুমি কিছু উদ্দীপকের আলোকে একটি কাজ করার চেষ্টা করবে, একটি সৃজনশীল প্রশ্ন সলভ করার চেষ্টা করবে, এবং যখন তুমি পারবে সেটি, তখন দেখবে তোমার নিজের মনেও একটা আনন্দ চলে আসবে। তো আশা করব অবশ্যই অ্যাকাউন্টিং একটা ম্যাথমেটিক্স, একটা গণিত বিষয়ের বই, এটা প্র্যাকটিস একেবারেই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, যে এর কোনো অল্টারনেটিভ নেই। মানে অর্থাৎ তোমাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলেই তুমি এটার চূড়ান্ত সাফল্যটা অর্জন করতে পারবে। এই সাবজেক্টে A+ পাওয়া কিন্তু খুবই সহজ একটা ব্যাপার, যদি একটু বুঝে পরিশ্রম করতে পারো। প্রতিদিন একটা করে হলেও অন্তত অঙ্ক, একটা করে হলেও উদ্দীপক তোমাদের অবশ্যই প্র্যাকটিস করতে হবে, সলভ করতে হবে। তাহলে গিয়ে তোমাদের ফাইনাল পরীক্ষায় প্রত্যাশিত ফলাফলটা অর্জন হবে। তো আজকে আমরা আমাদের আলোচনা এখানেই শেষ করব। দেখা হবে আগামী ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাই।